Hello, my dear learners. Welcome back to this Academy English Coaching. Dear learners, আমরা আজকের ক্লাসে ফোকাস করতে চলেছি রিলেটিভ প্রোনাউনের উপর। ওকে, ইজ ইট ক্লিয়ার? এই রিলেটিভ প্রোনাউন ইংরেজি গ্রামারে এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইংরেজি গ্রামারে এটা কেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার? হোয়াই? গঠনগত দিক থেকে ইংরেজিতে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কি ক্লিয়ার হয়েছে তো? ইংরেজি শেখার ক্ষেত্রে একটা সব থেকে বড় সত্য কথা কি জানো? আমরা শুধুমাত্র একটি প্যাটার্নের সঙ্গেই পরিচিত হয়। আমাদের তো ইংরেজি শিক্ষাটাই শুরু হয় টেন্স থেকে, তাই না? আর টেন্সে কি বোঝানো হয়? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই প্যাটার্নটিকে বোঝানো হয়, তাই না? আর এই প্যাটার্নটি হচ্ছে কি সিম্পল সেন্টেন্সের একটা প্যাটার্ন, তাছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, এটাকে শিখে আমরা কি করি? ট্রান্সলেশন করতে শুরু করি, তাই না? আর একে অপরকে আমরা চ্যালেঞ্জ ছুড়ি সব সময়। এই তুই এই ট্রান্সলেশনটা করতে পারবি? এই ওই স্যার ওই ট্রান্সলেশনটা করতে পারবে? এই যে এরকম একটা ভাব। এই জন্যই কিন্তু আজ আমরা ইংরেজিতে এতটা পিছিয়ে। আর আমাদের সব থেকে দুর্বলতা কি জানো? আমরা সবসময় ট্রান্সলেশনের পেছনে ছুটি, সবসময় ট্রান্সলেশনের প্রয়োজনে ছুটি। আচ্ছা ঠিক আছে, তুমি ডে বাই ডে ট্রান্সলেশন করছো, তোমার কি ইমপ্রুভমেন্ট হয়েছে বলো? আচ্ছা, তুমি ট্রান্সলেশন কেন শিখছো? যাতে তুমি ইংরেজি সহজে শিখতে পারো, তার জন্য তো। কিন্তু আলটিমেট রেজাল্ট কি? জিরো। না তুমি ইংরেজিতে কথা বলতে পারছো, না তুমি কোনো ইংরেজিতে লেখা কোনো বইকে পড়ে বুঝতে পারছো, না তুমি নিজের থেকে লিখতে পারছো। তাহলে এই ট্রান্সলেশনটা থাকার কোনো দরকার আছে কি? কোশ্চেন ইউরসেলফ। আমি ভাবতে বলছি। তাহলে তোমরা বলবে স্যার তাহলে আমরা কি করব? এভাবেই তো ইংরেজি শেখানো হয়, এভাবেই তো ইংরেজি পড়ানো হয়। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, এভাবে ইংরেজি শেখানো হয়, এভাবে পড়ানো হয়। কিন্তু এই শেখানো বা পড়ানোর ফলে তোমার কি কোনো ডেভেলপমেন্ট হচ্ছে? তাহলে কি করবে? আরে যদি ইংরেজি শিখতে হয়, নিজেকে নতুন ভাবে গড়ার চেষ্টা করো। তুমি জানার চেষ্টা করো হাউ টু ওয়ার্ক উইথ ইংলিশ ওয়ার্ড, কিভাবে ইংরেজি ওয়ার্ডের সঙ্গে কাজ করতে হয়। দেখো, একটা আইডিয়াকে যখন আমরা এক্সপ্রেস করি, একটা আইডিয়াকে এক্সপ্রেস করার সময় শুধুমাত্র আমাদের যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলোই দরকার হয় তা কিন্তু নয়। একটা আইডিয়াকে এক্সপ্রেস করার জন্য আমাদেরকে জানতে হবে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স। তাহলেই আমরা নিজেদের আইডিয়াকে, নিজেদের থটকে, নিজেদের ফিলিংসকে এক্সপ্রেস করতে আমরা সক্ষম হব। আর এগুলো কখন সম্ভব? যখন তুমি শিখবে হাউ টু ওয়ার্ক উইথ ইংলিশ ওয়ার্ডস, তখন এগুলো সম্ভব, তার আগে কিন্তু নয়। এই যে আজকের যে চ্যাপ্টারটি রয়েছে কি রিলেটিভ প্রোনাউন, এটার ইম্পর্টেন্স এটা তোমাদের জানা আছে কি? যে এর গুরুত্ব কতখানি? এটাকে পড়লে কি হয়? এই যে এখানে লেখা রয়েছে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই তো? এই রিলেটিভ প্রোনাউন গুলোকে পড়ার পর কি করবে তুমি? এই ওয়ার্ডগুলি থেকে ক্লজ মেকিং করা যায়, ঠিক আছে? তাহলে তোমাকে তো জানতে হবে যে কোন ওয়ার্ড থেকে আমরা ক্লজ মেকিং করতে পারি, কোন ওয়ার্ড থেকে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি, কোন ওয়ার্ড থেকে আমরা ফ্রেজ মেকিং করতে পারি। সত্যিকার বলতে কি জানো, আমাদের ভাবনার মধ্যে ফ্রেজ, ক্লজ এগুলো কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত।
কিভাবে একটা ফ্রেজ মেকিং করতে হয় সেটাতে অ্যাপ্ট হওয়ার চেষ্টা করো। কিভাবে একটা ওয়ার্ড থেকে ক্লজ মেকিং করতে হয় সেটাকে শিখে নেওয়ার চেষ্টা করো, সেটাকে জেনে নেওয়ার চেষ্টা করো। তাহলেই তুমি ইংরেজিতে অ্যাভেল হতে পারবে। ওকে, দ্যাট ক্লিয়ার? আর আজকে যেটা আমরা স্টাডি করতে চলেছি সেটা কি? সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই তো? এই রিলেটিভ প্রোনাউন আমাদেরকে সাহায্য করে থাকে, কি সাহায্য করে থাকে? কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স মেকিং করতে হয় এটা আমাদেরকে সাহায্য করে থাকে। এই চ্যাপ্টারটা না পড়ে আমি কোনোদিনও ওই কমপ্লেক্স সেন্টেন্স মেকিং করতে পারবো না। তো ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, সেটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আজকের ক্লাসে শুধুমাত্র আমরা একটা ওভারঅল আইডিয়া নিয়েই ক্লাসটি শেষ করব। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে এই রিলেটিভ প্রোনাউনগুলির সঙ্গে কাজ করতে হয়। দেখো, আজকের ক্লাসে আমরা যেটা স্টাডি করতে চলেছি সেটা কি? সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই তো? এই রিলেটিভ প্রোনাউনকে আমরা 5টি পয়েন্টে বা 5টি কোশ্চেনে স্টাডি করতে চলেছি। দেখো, আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে? হুইচ ওয়ার্ডস আর কল্ড রিলেটিভ প্রোনাউনস। এর অর্থ কি? কোন ওয়ার্ডগুলিকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি। এটা তো আমাদের জেনে নেওয়া দরকার, তাই না? যে কোন ওয়ার্ডগুলিকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি। দেখো, the word who, whom, whose, which, that are called relative pronouns. কোন ওয়ার্ডগুলিকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি? who, whom, whose, which, that। এই 5টি ওয়ার্ডকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি। ওকে, দ্যাট ক্লিয়ার? এরপর আমরা কি করব? এদের মিনিং এগুলিকে একটু জেনে নেওয়া যাক। দেখো, 2 নম্বরে কি রয়েছে? দেয়ার মিনিংস। এই ডায়াগ্রামটা একটু ভালো করে লক্ষ্য করো। ওয়ার্ড, সিঙ্গুলার, প্লুরাল। ওয়ার্ড বলতে এখানে শুধুমাত্র রিলেটিভ প্রোনাউন গুলি, হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, অফ হুইচ, এই রিলেটিভ প্রোনাউন গুলিকে ওয়ার্ড বলা হয়েছে। আর সিঙ্গুলার, প্লুরাল এটা কি জন্য লেখা হয়েছে? আরে, রিলেটিভ প্রোনাউন গুলিকে আমরা দুটি অর্থে মিনিং করে থাকি, সিঙ্গুলার অর্থে আর প্লুরাল অর্থে। তাই সিঙ্গুলার ও প্লুরাল এই দুটিকে লেখা হয়েছে। ওকে, দ্যাট ক্লিয়ার? দেখো, হু সিঙ্গুলার এর অর্থ হচ্ছে যে, আর প্লুরাল এর অর্থ হচ্ছে যারা। হোম সিঙ্গুলারে এর অর্থ হচ্ছে যাকে, আর প্লুরালে এর অর্থ হচ্ছে যাদেরকে। হুজ সিঙ্গুলারে এর অর্থ হচ্ছে যার, প্লুরালে এর অর্থ হচ্ছে যাদের। হুইচ অবলিক দ্যাট সিঙ্গুলারে এর অর্থ হচ্ছে যেটি, আর প্লুরালে এর অর্থ হচ্ছে যেগুলি। হুইচ অবলিক দ্যাট সিঙ্গুলারে এর অর্থ হচ্ছে যেটিকে, আর প্লুরালে এর অর্থ হচ্ছে যেগুলিকে। অফ হুইচ সিঙ্গুলারে এর অর্থ হচ্ছে কি? যেটি, আর প্লুরালে এর অর্থ হচ্ছে যেগুলির। ওকে, দ্যাট ক্লিয়ার? এখানে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আরো একটা কথা বলে রাখি। এই রিলেটিভ প্রোনাউন গুলিকে আমরা 3টি ফর্মে ব্যবহার করে থাকি। আর সেই ফর্মগুলো কি কি? সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। ওকে, হ্যাঁ, আরো একটা বিষয় লক্ষণীয়, হু, হুম, হুজ এগুলিকে আমরা পার্সনের জন্য ব্যবহার করে থাকি। হুইচ, দ্যাট, অফ হুইচ এগুলিকে আমরা থিং এর জন্য ব্যবহার করে থাকি। ওকে, দেখো, প্রথমেই হু এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হোম এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হুজ এটা হচ্ছে পজেসিভ ফর্ম, আর থিং এর ক্ষেত্রে হুইচ আর দ্যাট এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হুইচ, দ্যাট এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। দেখো, এখানে কিন্তু হুইচ বা দ্যাট এটা সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্ম কিন্তু এক, কিন্তু অফ হুইচ এটা হচ্ছে পজেসিভ ফর্ম। এখানে আমরা যদি বাংলা মিনিং গুলোর দিকে তাকাই তাহলেও কিন্তু
কোনটা সাবজেক্টিভ আর কোনটা অবজেক্টিভ সেগুলো কিন্তু সহজেই বুঝে নিতে পারবো। যেমন যে বা যারা, দেখো হু এর অর্থ হচ্ছে যে বা যারা, এটা হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম। আর দেখো হুম এর মিনিং হচ্ছে যাকে বা যাদেরকে। যেখানে ক যুক্ত থাকে সেটাই হচ্ছে কি অবজেক্টিভ। হুজ এটার মিনিং হচ্ছে যার বা যাদের। যেখানে শুধুমাত্র র যুক্ত থাকে সেটা হচ্ছে কি পজেসিভ। এখানে তোমরা বলতে পারো যে যারা, এটা তো র যুক্ত আছে, না র যুক্ত নাই, এখানে রা যুক্ত আছে। আর দেখো হোত যার বা যাদের, এখানে শুধু র যুক্ত হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে পজেসিভ ফর্ম। ওকে, ইজ ইট ক্লিয়ার? দেখো এরপর থিং, হুইচ অবলিক দ্যাট, এটা যদি বেঙ্গলি মিনিংটা দেখি যেটি বা যেগুলি, এগুলিকে বলা হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম। হুইচ অবলিক দ্যাট, যেটিকে বা যেগুলিকে, এখানে কি যুক্ত রয়েছে ক, আর ক যুক্ত থাকা মানেই ওটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অফ হুইচ, যেটির বা যেগুলির, র যুক্ত থাকা মানেই কি পজেসিভ ফর্ম। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর দেখে নিয়ে যাক হোয়াই আর দে কল্ড রিলেটিভ প্রোনাউন্স। এদেরকে রিলেটিভ প্রোনাউন কেন বলা হয়? দে বলতে কোনগুলো? হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, এই ওয়ার্ডগুলিকে আমরা কেন রিলেটিভ প্রোনাউন বলে থাকি? ওকে, দেখো দে আর কল্ড রিলেটিভ প্রোনাউন্স বিকজ দে আর রিলেটেড টু সাম নাউন অর প্রোনাউন। এর অর্থ কি? এগুলিকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি কারণ এগুলি কোনো না কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্কিত, তার জন্যই এদেরকে কি বলা হয় রিলেটিভ প্রোনাউন। ওকে, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, এটা কিন্তু আমরা শেষে যে এক্সাম্পল গুলি দেওয়া হয়েছে সেখান থেকে এটা খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। এখন এই ডেফিনেশনটাকে তোমরা ফার্স্ট মনে রাখার চেষ্টা করো। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর 4 নম্বরে কি রয়েছে দেয়ার ইউজ। দেখো এর ব্যবহার ক্ষেত্রে দুটি জিনিস মনে রাখবে। প্রথমে 1 নাম্বার কি দেখানো হয়েছে, দেখো এখানে প্রো, প্রো কথাটির অর্থ হচ্ছে প্রপার নাউন, কম নাউন এর অর্থ হচ্ছে কমন নাউন। ওকে, ইজ ইট ক্লিয়ার? দেখো প্রপার নাউন অবলিক কমন নাউন অবলিক প্রোনাউন উইদিন ব্র্যাকেটে কি রয়েছে পি, এর অর্থ হচ্ছে কি পারসন, প্লাস হু, হুম, হুজ, এই রিলেটিভ প্রোনাউন গুলির ব্যবহার দেখানো হয়েছে। দেখো এর অর্থ কি জানো, যে প্রপার নাউন, কমন নাউন বা প্রোনাউন যদি কোনো পার্সন হয়ে থাকে, যদি কোনো পার্সন হয়ে থাকে তাহলে এদের পর আমরা এই রিলেটিভ প্রোনাউন গুলিকে ব্যবহার করে থাকি, হু, হুম, হুজ। ওকে, ইজ ইট ক্লিয়ার? নাম্বার 2, প্রপার নাউন অবলিক কমন নাউন অবলিক প্রোনাউন উইদিন ব্র্যাকেটে কি রয়েছে টি, এর অর্থ হচ্ছে থিং, প্লাস হুইচ, দ্যাট, হুজ, অফ হুইচ। ওকে, যদি কোনো প্রপার নাউন বা কমন নাউন বা প্রোনাউন থিংকে ইন্ডিকেট করে থাকে তাহলে তাদের পর আমরা কোন রিলেটিভ প্রোনাউন গুলিকে ব্যবহার করে থাকি হুইচ, দ্যাট, হুজ, অফ হুইচ। ওকে, ইজ ইট ক্লিয়ার? কি ক্লিয়ার হয়েছে তো? দেখো এরপর দেখে নেওয়া যাক এক্সাম্পল গুলি। রাম, এটা কোন নাউন? অবভিয়াসলি এটা প্রপার নাউন, তাই না? প্রপার নাউন তো। আচ্ছা এটা পার্সন না থিং? অবভিয়াসলি এটা পার্সন। আর পার্সন হলে আমরা কোন রিলেটিভ প্রোনাউন গুলিকে ব্যবহার করে থাকি হু, হুম, হুজ। দেখো রাম, হু, হুম, হুজ এগুলিকে ব্যবহার করা হয়েছে। এরপর 2 নম্বরে কি রয়েছে দেখো দ্য তাজমহল, তাজমহল কোন নাউন? অবভিয়াসলি এটাও প্রপার নাউন, কিন্তু এটা পার্সন না থিং কে ইন্ডিকেট করছে? অবভিয়াসলি এটা থিং কে ইন্ডিকেট করছে, তাই না? তাই আমরা কোন রিলেটিভ প্রোনাউন গুলিকে ব্যবহার করেছি হুইচ, দ্যাট, হুজ, অফ হুইচ। দেখো দ্য তাজমহল, হুইচ, দ্যাট, হুজ, অফ হুইচ। ওকে, ক্লিয়ার? এভাবে কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন গুলিকে ব্যবহার করে থাকি। আশা করি ক্লিয়ার হয়েছে।
Why are they called relative pronoun? এই ডেফিনেশনটাকে আমি আরেকবার রিপিট করছি। কি বলা হয়েছে এই ডেফিনেশনে? দে আর কল্ড রিলেটিভ প্রোনাউন বিকজ দে আর রিলেটেড টু সাম নাউন অর প্রোনাউন। এদেরকে রিলেটিভ প্রোনাউন কেন বলা হয়? কারণ এগুলি কোনো না কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্কিত, তাই এদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি। দেখো, রাম, হু, হুম, হুজ, এটা কি? এটা প্রপার নাউন, তাই তো? এটা প্রপার নাউন। আর হু, হুম, হুজ এগুলো হচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন গুলো কার সঙ্গে সম্পর্কিত? দেখো, এর আগে কি রয়েছে? রাম, এটা হচ্ছে নাউন, তাই না? এভাবে কিন্তু তারা নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্কিত হয়, এই জন্যই এদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি। ওকে, এদের ক্লিয়ার? হ্যাঁ, এখানে আরো একটা কথা বলে রাখি, এই রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনের ব্যবহার থাকে সেটাকে গ্রামারের ভাষায় অ্যান্টিসিডেন্ট বলা হয়ে থাকে। ওকে, এদের ক্লিয়ার? তাহলে অ্যান্টিসিডেন্টের ডেফিনেশন কি হতে পারে একবার দেখে নেওয়া যাক। দেখো, 5 নম্বরে কি রয়েছে? অ্যান্টিসিডেন্ট, the noun or pronoun that goes before a relative pronoun is called the antecedent. যে নাউন বা প্রোনাউনটি রিলেটিভ প্রোনাউনের আগে বসে সেটাকে আমরা কি বলে থাকি? অবভিয়াসলি অ্যান্টিসিডেন্ট বলে থাকি। ওকে, ইজ ইট ক্লিয়ার? তো ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে এইটুকুই। এরপর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।